2রা ডিসেম্বর 2019 মুম্বাইয়ের মাহিম বিচে প্রতিদিনের মতো মানুষ সেখানকার সৌন্দর্য উপভোগ করছিলেন। হঠাৎ করে একটি লোক দেখতে পায় সেই বিচের ধারে একটি সুটকেস পড়ে আছে। যে সুটকেসটি দেখে লোকটি ভাবে নিশ্চয়ই হয়তো সুটকেসে কিছু আছে, তাই সে সঙ্গে সঙ্গে সুটকেসের কাছে যায়। আর সুটকেসের কাছে যাওয়া মাত্র সে একটা অদ্ভুত পচা গন্ধ পায়। যে গন্ধটি শুনে সে বুঝতে পারে সেই সুটকেসে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা থেকে এই গন্ধটি আসছে। তাই সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। আর পুলিশ এসে যখন সুটকেসটি খোলে তখন তার ভিতর থেকে এমন কিছু বেরিয়ে আসে যেটি দেখে সবাই আঁতকে উঠেছিল। সুটকেসে ছিল একটি মানুষের কাটা হাত পা, এমনকি সেই মানুষটির কাটা প্রাইভেট পার্ট। এই দৃশ্যটি দেখে একজন স্বাভাবিক মানুষের আঁতকে ওঠাটা স্বাভাবিক। সেই মৃতদেহের টুকরোটি কার, আর কেনই বা তাকে খুন করা হয়েছে, আর কে তাকে খুন করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো গাইস, আমি কিশোর আর আপনারা দেখছেন সানডে অ্যালার্ট। তো পুলিশরা যখন সুটকেসটি খোলে তখন তার ভিতর থেকে একটি মানুষের কাটা হাত পা এমনকি প্রাইভেট পার্ট পাওয়া যায়। কিন্তু সেগুলি ছাড়া সেই সুটকেসে এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলির কারণে পুলিশের তদন্ত করা আরও সহজ হয়ে যায়। সুটকেসে পাওয়া যায় একটি জামা, প্যান্ট ও একটি টি শার্ট। সুটকেসে এই কাপড়গুলো এই জন্যই রাখা হয়েছিল যাতে সেই ডেড বডি থেকে বেরোনো রক্ত কাপড়গুলো যেন শুষে নিতে পারে, সুটকেসের বাইরে যেন রক্ত না বেরোয়। এরপর পুলিশরা জেলেদের ডেকে এনে তাদের বলে, তোমরা এই পুরো সমুদ্র খুঁজে দেখো, যদি এরকম কোনো সুটকেস পাও তাহলে আমাদের হাতে তুলে দেবে। কারণ হতেও পারে সেই সমুদ্রে আরও এরকম সুটকেস পাওয়া যেতে পারে যেই সুটকেসে থাকতে পারে সেই মানুষটির বাকি অঙ্গগুলো। জেলেরা এবার পুলিশদের কথা মতো গোটা সমুদ্র খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খুঁজেও সেই সমুদ্রে আর কোনো সুটকেস এমনকি কোনো মানুষের মৃতদেহ পাওয়া যায় না। এরপর পুলিশরা সেই সুটকেসটি হসপিটালে পাঠিয়ে দেয় যাতে ডাক্তারদের মাধ্যমে পরীক্ষা করে বোঝা যায় যে সেই মৃতদেহটি কত দিনের। ডাক্তাররা ভালো করে সেই মৃতদেহটিকে পরীক্ষা করে বুঝতে পারে সেই মৃতদেহটি 6 থেকে 7 দিনের। অর্থাৎ সুটকেসটি পাওয়া গিয়েছিল 2রা ডিসেম্বর 2019 আর ঘটনাটি ঘটেছিল 26 অথবা 27 নভেম্বর। এরপর সেই মৃতদেহের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় যাতে সেই ফিঙ্গারপ্রিন্টের সাথে ক্রিমিনালদের ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হয়। কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্টের সাথে ক্রিমিনালের কোনো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, কারণ পুলিশদের কাছে কেবলমাত্র ক্রিমিনালদের রেকর্ড থাকে, সাধারণ মানুষের রেকর্ড রাখা তাদের সম্ভব হয়নি। তাই পুলিশরা এই কেসটি কিছুতেই সলভ করতে পারছিল না। এরপর পুলিশরা সেই সুটকেসটি ক্রাইম ব্রাঞ্চের কাছে পাঠিয়ে দেয়। ক্রাইম ব্রাঞ্চ সেই সুটকেসটি তদন্ত করতে শুরু করে। তারা সুটকেসের মধ্যে অবস্থিত সমস্ত বডি পার্টগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। আর দেখতে দেখতে তারা সেই শার্টটি পায়, যে শার্টটির মধ্যে একটি ট্যাগ লাগানো ছিল, যে ট্যাগের মধ্যে লেখা ছিল এলমো মেন্স ওয়্যার। এই ট্যাগটি এই কেসটি সমাধানে অনেক বড় ভূমিকা পালন করে। এরপর ক্রাইম ব্রাঞ্চ টিম এলমো মেন্স ওয়্যারের খোঁজ করতে শুরু করে যে সেটি ভারতবর্ষের ঠিক কোথায় অবস্থিত। খোঁজ করতে করতে তারা জানতে পারে এলমো মেন্স ওয়্যার শপটি মুম্বাইয়ের কুরলা পশ্চিমে বেলগামি রোডে অবস্থিত। তখন ক্রাইম ব্রাঞ্চ টিম একটুও সময় নষ্ট না করে সেই এলমো মেন্স ওয়্যার শপে যায় এবং সেখানকার এক টেইলার্সকে সেই শার্টটি দেখিয়ে জিজ্ঞাসা করে এই শার্টটি কি এই শপ থেকে সেলাই করা হয়েছিল। টেইলার্স সেই শার্টের ট্যাগ দেখে বলে, এই ট্যাগটি তো আমাদের শপের, কিন্তু যদি এই শার্টটি আমাদের শপ থেকে সেলাই করা হয় তাহলে সেই ব্যক্তির ডিটেলস আমাদের কাছে নিশ্চয়ই থাকবে। এই বলে টেইলার্স একটি নোটবুক বের করে, যে নোটবুকে কাস্টমারের নামের সঙ্গে সঙ্গে তার কাপড়ের টুকরো নোট করে রাখে। এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর টেইলার্স সেই কাপড়ের টুকরোর সঙ্গে ম্যাচ করে একটি টুকরো খুঁজে পায়, যে টুকরোর নিচে একটি কাস্টমারের নাম লেখা ছিল। নামটি হলো ব্যানেট রেব্যালো। এই নামটি শুনে পুলিশরা তো বুঝতে পেরে যায় যে শার্টটি যিনি কিনেছিল তার নাম ছিল ব্যানেট রেব্যালো। কিন্তু ব্যানেট রেব্যালো নামটি ছাড়া তার আর কোনো ডিটেলস পাওয়া যায় না, কারণ দর্জিরা শুধু সেই ব্যক্তির নাম লিখে রাখে, তার কোনো অ্যাড্রেস বা ফোন নম্বরও লিখে রাখা হয় না। তাই এটি পুলিশের কাছে আরও একটি কঠিন কাজ হয়ে দাঁড়ায়, কারণ একটি নামের ভিত্তিতে একজন মানুষকে খোঁজা সত্যি খুব মুশকিল। তাই এবার ক্রাইম ব্রাঞ্চ টিম ভাবে যদি সেই ব্যক্তির কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নিশ্চয়ই তাকে খুঁজে পাওয়া যাবে। তাই ক্রাইম ব্রাঞ্চ টিম এবার সমস্ত সোশ্যাল মিডিয়াতে সেই নামে খোঁজ করতে শুরু করে। প্রথমে তারা ফেসবুকে খুঁজতে শুরু করে। ফেসবুকে ব্যানেট রেব্যালো নামে সার্চ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অ্যাকাউন্ট বেরিয়ে আসে। এই অ্যাকাউন্টগুলির মধ্যে কোনটি সেই ব্যক্তির অ্যাকাউন্ট, এটি পুলিশদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ পুলিশদের কাছে শুধু তার নাম জানা ছিল, সেই ব্যক্তির অন্য কোনো ইনফরমেশন জানা ছিল না।
তাই এবার পুলিশ ব্যানেট রেবেলোর প্রত্যেকটি অ্যাকাউন্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে এমন একটি অ্যাকাউন্ট সামনে আসে যেটি ছিল সেই ব্যক্তিটির অ্যাকাউন্ট। কারণ অ্যাকাউন্টে যে ব্যক্তিটি ফটো পোস্ট করেছিল সেই ব্যক্তির হাতের সঙ্গে সেই সুটকেসে পাওয়া কাটা হাতটি হুবহু মিলে যাচ্ছিল। এমনকি সেই সুটকেসে যে কাপড়টি পাওয়া যায় সেই কাপড়টি পরে সেই অ্যাকাউন্টে একটি লোক ফটো পোস্ট করেছে। এটি দেখে ক্রাইম ব্রাঞ্চ টিম বুঝতে পারে যে সেটি সেই ব্যক্তি যাকে তারা খুঁজছে। ভালো করে তারা সেই অ্যাকাউন্টটি ঘেঁটে বুঝতে পারে তিনি ছিলেন একজন মিউজিশিয়ান। তিনি বিভিন্ন জায়গায় গিটার পিয়ানো বাজিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন। ওনার প্রোফাইল ভালো করে ঘেঁটে তারা এমন একটি আইডি খুঁজে পায় যে আইডিতে ব্যানেট রেবেলোর ফোন নম্বরের সঙ্গে সঙ্গে তার ঠিকানা লেখা ছিল। এরপর পুলিশরা সেই ফোন নম্বরে কল করে, কিন্তু ফোন নম্বরটি বারবার সুইচ অফ বলছিল। তাই পুলিশরা সময় নষ্ট না করে সেই ঠিকানায় যায় যেই ঠিকানাটি ফেসবুকে লেখা ছিল। কিন্তু সেই ঠিকানায় গিয়ে দেখতে পায় সেই বাড়িতে তালা লাগানো আছে। এটি দেখে পুলিশরা নিরাশ হয়ে যায়। এখন পুলিশদের কাছে একটি রাস্তা, যে পাড়া প্রতিবেশীর কাছে শোনা যে এই ব্যক্তিটি এখানে থাকতো কিনা, আর থাকলেও সে এখন কোথায়। তাই পুলিশরা ফেসবুক থেকে সেই ব্যক্তির ছবিটি বের করে পাড়া প্রতিবেশীকে দেখাতে শুরু করে আর বলে, আপনারা কি এই ব্যক্তিটিকে চেনেন? এই ব্যক্তিটি কি এখানে থাকতো? পাড়া প্রতিবেশীরা সেই ছবিটি দেখে চিনতে পেরে যায়। তারা বলে, হ্যাঁ, এই ব্যক্তির নাম ছিল ব্যানেট রেবেলো, তিনি এই বাড়িতেই থাকতেন। কিন্তু গত কিছুদিন আগে থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তার সাথে তার একটি মেয়ে থাকতো যার নাম ছিল আরাধ্যা পাটিল, কিন্তু তাকেও কোথাও পাওয়া যায় না। দুজনে পুরোপুরি নিখোঁজ। এর থেকে আমরা বেশি কিছু জানি না। এই কথা শুনে পুলিশদের সন্দেহ হয়। তারা ভাবে তার বাবার সাথেও হয়তো তার মেয়েকেও কেউ খুন করে ফেলে দিয়েছে। তাই পুলিশরা সেই বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকায় সঠিক মনে করে। তারা তালা ভেঙে সেই বাড়িতে ঢোকে, আর সেই বাড়িতে ঢুকে গোটা বাড়ি এমনকি গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে যদি কিছু খুঁজে পাওয়া যায়। এইভাবে খুঁজতে খুঁজতে আরাধ্যার ঘর থেকে তারা একটি নোটবুক খুঁজে পায়, যে নোটবুকে লেখা ছিল, আই অ্যাম এ ব্যাড গার্ল। যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, আমাকে লালন পালন করেছিলেন, আমি তাকেই শেষ করে দিলাম। আই অ্যাম সরি ড্যাড, ভেরি ভেরি সরি, আই অ্যাম এ ব্যাড গার্ল। নোটবুকে এই লেখাটি দেখে পুলিশরা বুঝতে পেরে যায় যে আরাধ্যা ব্যানেট রেবেলোর নিজের মেয়ে হয় না। কারণ নিজের মেয়ে হলে কখনোই সে লিখতো না যে যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, যিনি আমাকে লালন পালন করেছিলেন। এবার পুলিশের কাছে তো স্পষ্ট হয়ে যায় যে ব্যানেট রেবেলোকে হত্যা করেছে তার পালিত মেয়ে অর্থাৎ আরাধ্যা পাটিল। কিন্তু এখনও আরাধ্যাকে খুঁজে পাওয়া যায়নি। আরাধ্যা এসব কেন করেছে, এটি পুলিশের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এরপর সেই ঘর আরও ভালো করে খোঁজার পর পুলিশরা সেই ঘর থেকে আরাধ্যার ফোন নম্বর খুঁজে পায়। পুলিশরা তৎক্ষণাৎ সেই ফোন নম্বরটি ট্রেস করতে শুরু করে, কিন্তু ফোন নম্বরটি বারবার সুইচ অফ বলছিল। এইভাবে অনেকক্ষণ ট্রেস করতে করতে ফোনটি যখন অন হয় তখন পুলিশরা বুঝতে পারে সেই ফোন নম্বরের লোকেশন দেখাচ্ছে ঘাটকোপাড়ে। তারপর আবার কি, পুলিশরা তৎক্ষণাৎ সেই লোকেশনে পৌঁছে যায়। গিয়ে তারা আরাধ্যাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা আরাধ্যাকে পেয়ে যায়। আরাধ্যা পুলিশদের দেখে চমকে ওঠে, একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। এরপর পুলিশরা আরাধ্যাকে প্রশ্ন করতে শুরু করে যে তুমি নিজের বাড়িঘর ছেড়ে এখানে কি করছো, আর তোমার বাবাই বা কোথায়? এই কথা শুনে আরাধ্যা বলে, আমার বাবা একজন মিউজিশিয়ান, তাই মিউজিকের কাজে তিনি দেশের বাইরে গেছেন। আমি একা বাড়িতে থাকতে পারছিলাম না, তাই আমি আমার বন্ধুর সাথে এখানে থাকি। এরপর পুলিশরা আরাধ্যাকে সেই নোটবুকটি দেখায়, যে নোটবুকটি পুলিশরা আরাধ্যার বাড়ি থেকে খুঁজে পেয়েছিল। নোটবুকটি দেখে আরাধ্যা বুঝতে পেরে যায় যে পুলিশরা সব জেনে গেছে, তাদের কাছে কিছু লুকিয়ে আর লাভ নেই। তাই এবার আরাধ্যা সব সত্যি বলতে শুরু করে। আরাধ্যা বলে, হ্যাঁ, আমি আমার বাবাকে হত্যা করেছি এবং তার লাশটিকে লুকোনোর জন্য সেটিকে টুকরো টুকরো করে কেটে সুটকেসে ভরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছি। এরপর পুলিশরা জিজ্ঞাসা করে, কেন তুমি এমন করেছো? আরাধ্যা বলে, ব্যানেট রেবেলো আমার নিজের বাবা হয় না, তিনি আমাকে দত্তক নিয়েছিলেন। সব কিছু ঠিকঠাক চলছিল। একদিন হঠাৎ করে একটি 16 বছরের ছেলের সাথে আমার পরিচয় হয়। তার সাথে আমি মেলামেশা করতে শুরু করি। এভাবে মেলামেশা করতে করতে আমি তাকে ভালোবেসে ফেলি। এরপর একদিন কথা বলতে বলতে আমি সেই ছেলেটিকে বলছিলাম যে ব্যানেট রেবেলো আমার নিজের বাবা হয় না, তিনি আমাকে দত্তক নিয়েছিলেন, তাই তিনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন না। তিনি আমার উপর শারীরিক নির্যাতন করেন, আমার উপর টর্চার করেন। এটি শুনে সেই ছেলেটি প্রচণ্ড রেগে যায়। সেই ছেলেটি বলে, তোমার উপর তোমার বাবা এসব করতে পারে না, আমি কিছুতেই এই অন্যায় সহ্য করব না। তাই 23শে নভেম্বর তার বয়ফ্রেন্ড ও আরাধ্যা মিলে
তার বাবাকে খুন করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর আসে 26শে নভেম্বর 2019। ব্যানেট রেবেলো সেদিন বাড়িতে ছিল না। তখন তার বয়ফ্রেন্ড আরাধ্যার বাড়িতে আসে, আর তারা দুজনে মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তার বাবাকে খুন করা যায়। আর ঠিক সেই মুহূর্তে তার বাবা বাড়িতে ফিরে আসে। তার বাবা আসা মাত্রই আরাধ্যা তার বাবাকে বলতে শুরু করে, কেন তুমি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে পারোনি? কেন তুমি আমার উপর শারীরিক নির্যাতন করো? এটি শুনে ব্যানেট রেবেলো বুঝতে পারেন যে এই ছেলেটি আরাধ্যার ব্রেন ওয়াশ করেছে। তাছাড়া আমার মেয়ে কোনোদিনও এসব কথা আমাকে বলেনি। তাই রাগের বশে ব্যানেট রেবেলো একটি গিটার দিয়ে সেই ছেলেটিকে মারতে যায়। আর ঠিক তখনই আরাধ্যা একটি বড় লাঠি এনে পিছন থেকে তার বাবার মাথায় বাড়ি মারে। সঙ্গে সঙ্গে তার বাবা মাটিতে লুটিয়ে পড়ে, আর তার বাবার মুখে একটি কীটনাশক স্প্রে ছড়িয়ে দেয়। এখানেই থেমে থাকেননি আরাধ্যা। তিনি একটি ছুরি এনে তার বাবার দেহটিকে একেবারে ক্ষতবিক্ষত করে দেয়। এরপর আরাধ্যা ও তার বয়ফ্রেন্ড মিলে সেই দেহটিকে বাথরুমে সারা রাত লুকিয়ে রাখে। তারপর যখন সকাল হয় তখন আরাধ্যা একটি দোকানে যায়, যেই দোকান থেকে কিনে আনে একটি ছুরি, গ্লাভস ও একটি সুটকেস। সেগুলি কিনে এনে সে তার বাবার দেহটিকে কেটে টুকরো টুকরো করতে শুরু করে। কিন্তু যখন সেই ছুরি দিয়ে তার দেহটিকে কাটা যাচ্ছিল না, তখন সে ছুরিটিকে বারবার আগুনে গরম করছিল। আর তার হাড়গুলো হাতুড়ি দিয়ে গুঁড়ো গুঁড়ো করে সেই সুটকেসে ভরে নদীতে ভাসিয়ে দেয়। আর সেই নদী থেকে ভাসতে ভাসতে সেই সুটকেসটি সমুদ্রে চলে যায়। এরপর সমুদ্রের কিনারে গিয়ে সেই সুটকেসটি আটকে যায়। এরপর পুলিশরা আরাধ্যাকে জেলে নিয়ে যায় এবং তার বয়ফ্রেন্ডের বয়স কম হয় তাকে সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়। আশা করি ঘটনাটি আপনাদের মর্মাহত করে দিয়েছে। তবু আপনাদের কাছে জানতে চাই, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আবারও দেখা হবে এরকমই একটি ক্রাইম ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের সানডে অ্যালার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।